আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বলতে দে তো, আর যদি বলতে না পারি, যা বলেছিলাম। সেই ঘরে হঠাৎ করে কিসের যেন নজর পড়ল। সুখের ঘর ভেঙে খান খান হয়ে গেল। আমিও একা হয়ে গেলাম। সেই মানুষটা সারা জীবনের পাশে ছিল, সেটাই চলে গেল। ছেলেটা বিয়ে করলো, আলাদা সংসার হলো। আমার দোয়া সবসময় তাদের সাথে থাকতো। দূরে থাকলেও যেন সুখে থাকে ওরা। মেয়েটা ভুল করে ভুলের মাসুল দিয়ে জীবনে থেমে আছে। কি দুঃখ ও কঠিন সময়, অথচ মানুষটা আমার পাশে নাই। আমি আল্লাহর কাছে খালি দোয়া করতাম, আল্লাহ ওদের পথ দেখাও। ওরা পথ খুঁজে না পাওয়া পর্যন্ত আমাকে তুমি নিও না। আল্লাহ আমার ডাক শুনলেন। এখন আমি খুশি খুশি যেতে পারবো। জীবনের কাছে আমার আর কোনো আক্ষেপ নাই। তোরা শান্তিতে থাক, এই দোয়াই থাকলো। ছেলেদের দিকে তাকিয়ে বললেন, বাবারা, তোদের দুইটা বোনকে তোরা দেখে রাখিস। জানি ওরা নিজেরাই পারবে, তবুও রক্তের টান তোরা ভুলিস না। এই ছিল তার শেষ আরতি। তার ঠিক 2 দিন পরের এক ভোরে দৃঢ়চেতা এই মা বিদায় নিলেন। এক জীবনের অর্ধেক গেছে স্বামীর পাশে থেকে সাহস দিয়ে, আর অর্ধেক মেয়েদের কষ্ট দেখে দেখে তার উপশমের চেষ্টায়। শেষ মুহূর্তে বিজয়টা দেখে এক চিলতে তৃপ্তি বুকে চেপে তিনি পাড়ি জমালেন ওই পারে। একটা জিনিস অবশ্য তিনি পারেননি, রুমুকে আরেকবার বিয়ে করতে বলেছিলেন, কিন্তু মেয়ে আর সেই পথে যেতে চায়নি। জানে সবাই সাফায়েত হয় না, তবুও এখন ওর ধ্যান জ্ঞান কেবল নাইম আর তামিম। মৃদুল আর ঝুমুর জীবনটা চলছিল দারুণ, কিন্তু মায়ের প্রস্থানে ভীষণ ভেঙে পড়েছে। এবারও মৃদুলের হাতটা পাশে পেল। বারবার ঝুমুর মনে হলো মানুষটা এত ভালো কেন। রায়ান 2 মাসে হাতের সব কাজ গুছিয়ে দেশের ফ্লাইটে চাপলো। ওর পুরো পরিবার আগেই বাংলাদেশে পাড়ি জমিয়েছে। নবনীর সাথে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। আফজাল সাহেব একমাত্র মেয়ের বিয়েতে কোনো কমতি রাখতে চান না। আশরাফ সাহেবও চান জাকিয়ে আয়োজন করতে, তাই আগেই চলে এসেছেন পুরো পরিবার নিয়ে। রায়ানের সময়টা যেন একটা ঘোরের মধ্যে কেটে যাচ্ছে। নবনী ওকে বলেছে ও বিয়েতে রাজি, তবে এখনই বাবাকে ছেড়ে যেতে চায় না। ও এতেই রাজি হয়ে গেছে। জানে নবনীর কাছে বাবা কি। তাছাড়া স্নেহ পরায়ণ এই লোকটাকে একা করে দিতে ওরই কি ভালো লাগবে। কে বলেছে স্বপ্ন সত্যি হয় না? এই তো ওর স্বপ্ন সত্যি হলো। আরাধ্য প্রাপ্তি কেমন ধরা দিল হাতের মুঠোয়। এক চিলতে হাসি লেগে থাকলো রায়ানের ঠোঁটের কোনায়। আফজাল সাহেবের খুশিতে চোখ ভিজে গেল। মেয়ের মাথায় হাত রেখে পৃথিবীর যত শুভকামনা আছে সবটা দোয়াই চাইলেন মেয়ের জন্য। খুশি হবেনি বা কেন? মেয়ে যে বৈরাগ্য ভুলে সুখ ধরতে রাজি। মেয়ের সুখেই তো তার সুখ। এই মেয়েটা ছাড়া আর কে আছে? চামেলি যখন নবনীর বিয়েতে রাজি হবার কথাটা জানলো, খুশিতে আত্মহারা হয়ে চিৎকার করে উঠেছিল। দুজন প্রিয় মানুষের ব্যথাটা ওর চোখ এড়ায়নি, তাই সবসময় ওর চাওয়া ছিল ওরা দুটোতে এক হোক। কি যে সুন্দর মানাবে দুজনকে। এই বাসায় আসার পর প্রায় অনেক দিন হয়ে গেছে চন্দ্রর। মাকে মনে পড়লে মন কেমন করে ওঠে। এছাড়া বাকি সময়টা এত সুন্দর কাটে যা ও ভাষায় প্রকাশ করতে পারবে না। এখন তো বিয়ের আয়োজন চলছে একেবারে মহা ধুমধামে। এমন বিয়েতে এর আগেও কখনো সরাসরি উপস্থিত থাকতে পারেনি, তাই খুশিটা আরো বেশি। নবনী খালামনির বিয়ে বলে কথা, তাও আবার রায়ান মামার সাথে। ভালো মানুষের সাথে ভালো মানুষের জোর, কি দারুণ ব্যাপার। নবনীর সময়টা কিভাবে কাটছে বোধ করিও নিজেই জানে না। একদিকে বাবার কাছেও থাকতে পারছে, আবার রায়ানকেও পাচ্ছে। এমন সোনায় সোহাগা আর কি হতে পারে। ও সবচেয়ে বেশি খুশি হয়েছে বাবার চোখে ফুটে ওঠা প্রগাঢ় আনন্দ দেখে। ওই মুখের হাসি দেখতে ও তো নিজেকেই হারিয়ে ফেলতে পারে। সহসায় রায়ানকে ভীষণ পাগল মনে হলো। ছেলেটা একটুখানি ভালোবাসার জন্য পাগল, ভালোবাসা কাতুরে বলাই যায়। দেখে বোঝা যায় না এই ছেলে যে কি ভীষণ রোমান্টিক। প্রথম দেখা হবার পরের সেই ইচ্ছা, শত্রুতা, তারপর কখন যে সেটা ভুলে ওর পাথর মনে ছেলেটা ঢুকে বসে পড়েছিল ও বুঝতেই পারেনি। এরপর কিছু দোলাচল, আর তারপর কেবল ভালোবাসা আর ভালোবাসা। কখন ওর জীবনে এমন কেউ আসবে যে নিজের পুরোটা দিয়ে ওকে ভালোবাসবে, এমনটা ও কখনো ভাবেনি। সজলের মতো কিছু কীট যেমন পৃথিবীতে আছে, তেমনি রায়ানের মতো সত্যিকারের মানুষও আছে। তাই তো পৃথিবীটা এখনো এত সুন্দর, নয়তো কবেই পচে গলে নষ্ট হয়ে যেত। এখন ওর সময় কাটছে রায়ানকে কখন সামনে থেকে দেখবে সেই প্রতীক্ষায়। ওই পাগল ছেলেটার ভালোবাসাও দেখেছে, কিন্তু নিজের হৃদয়টা খুলে দেখানো বাকি রয়ে গেছে।
রায়ানের জন্য যতটা আকুলতা নিয়ে অপেক্ষা করছে, এমন তীব্র তৃষ্ণার তো অপেক্ষা আগে কখনো করেনি ও। এক শুদ্ধতম রাজপুত্র যেন রায়ান, যার হৃদয়ে এতটুকু ক্লেদ নেই। রায়ান এসে নবনীকে সেভাবে দেখতে পেল না। শুকনো কিছু কুশল বিনিময়ের পরে লাপাত্তা হয়ে গেছে মেয়েটা। ফোনও ধরছে না, শুধু মেসেঞ্জারে একটা কথা লিখেছে। আর একটু অপেক্ষা করো ডিয়ার ক্যাবলাকান্ত, সব কথা একেবারে বিশেষভাবেই বলবো। তাই জীবনের অত্যন্ত সুন্দর একটা দিনের জন্য সবটা তোলা থাক। এই মেয়েটা এমন কেন? প্রায় বছরখানেক পরে দেখা হলো, তবুও এত দূরত্ব রাখলো। কি হতো সামনাসামনি বসে কিছুটা সময় জ্যোৎস্না বিলাস করলে? কিছুটা যেন অভিমান হলো ওর। দেখতে দেখতে বিয়ের দিনটা চলে এলো, যে দিনটার জন্য এত তৃষিত হয়ে অপেক্ষা করে চলেছে দুজনের। আফজাল সাহেবের নিজের আত্মীয় স্বজন খুব একটা নেই, তবে কিছুটা দুঃসম্পর্কের হলেও সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। আশরাফ সাহেবের গ্রামের বাড়ির সবাই এসেছে। নবনী বিয়ের সাজে বসে আছে। আফজাল সাহেব মুগ্ধ চোখে মেয়েকে দেখছেন। এই তো সেদিন তার আর অবনীর ঘর আলো করে ছোট্ট ফুটফুটে মেয়েটা এলো। কি ছোট ছোট হাত পা, জীবন্ত একটা পুতুল যেন। সেই নবনী দেখতে দেখতে আজ বিয়ের কোণে। কদিন পরে নিজেরই কোল আলো করে আসবে ওর সন্তান। সেই ছোট্ট নবনী নিজেই কিনা মা হবে। সময় কি অদ্ভুত। আনন্দে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কেঁদে ফেলল নবনীও। কাজল লেপটে সাজগোজ সব গুলিয়ে গেল। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অশ্রু আজ একটুও বাধা মানছে না। এটা তো শুধুই নোনা জল নয়, এতে মিশে আছে বাবা মায়ের অপার ভালোবাসা। আফজাল সাহেবের মনে হলো মেয়েরা কেন বড় হয়ে যায়, কদিন পরেই তো বাড়িটা শূন্য হয়ে যাবে। কি করে থাকবেন তিনি? মেয়ে আর রায়ানের মাঝে হওয়া কথা তিনি জানেন না এখনো। নবনী জানে বাবা এটা মেনে নিতে চাইবেন না। তখন কি করবে নবনী? একটা ভালোবাসা ফেলে অন্য একটা ভালোবাসার হাত ধরে ওকে কি চলে যেতে হবে সেই অচেনা সুদূরে? কেমন যেন টনটন করে উঠল বুকটা। আজকের রাতটার জন্য গত কয়েক মাস কি প্রতীক্ষায় না থেকেছে নবনী। এই তো রায়ান বসে আছে ওর সামনে। শেরওয়ানিতে ওকে দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। এই ছেলেটা এত সুন্দর কেন? ওর চোখ বারবার রায়ানের দিকে চলে যাচ্ছে। আর যতবার এমন হচ্ছে ততবার চোখ নামিয়ে নিতে হয়েছে, কারণ ছেলেটা ওর দিকেই মুগ্ধ চোখে তাকিয়ে আছে। ওর মধ্যে সত্যি কি মুগ্ধ হবার মতো কিছু আছে? এই যে মেয়ে, সবসময় আমাকে পরাস্ত করার জন্য তোমার ঠোঁটের ডগায় কথা রেডি থাকে, আজ চুপ করে আছো কেন? অনেক কথা একসাথে জট পাকিয়ে যাচ্ছে, কোত্থেকে শুরু করব বুঝতে পারছি না। তুমি আবার চুপ করে আছো কেন? বলেই আবার চুপসে গেল। কেবল সোজা তাকিয়ে রইল রায়ানের চোখে। আজ এত লজ্জা আসছে কোথা থেকে? রায়ানের সাথে কথাবার্তা তো ওর নতুন নয়, তবে আজ কেন সহজ হতে পারছে না? তখনও তো ও রায়ানকে ভালোবাসতো অতি গোপনে। আজ সেটা প্রকাশিত বলে, সম্পর্ক বদলে গেছে বলেই কি এত লাজ অবয়বে ভিড়েছে? ভালো তো আমি আগে বেসেছি, এখন কথাও কি আমি প্রথমে শুরু করব? ঠাট্টা ছলে বলল রায়ান। কে বলেছে তুমি আগে থেকে ভালোবাসো? তোমার অনেক আগে থেকেই আমি তোমায় ভালোবাসি। ধুর, একদম নয়, তুমি মিথ্যে বলছো। যখন থেকে জেনেছি তোমার বাইরের থেকে ভেতরটা কয়েক গুণ সুন্দর, সেদিনই তোমাতে ডুবেছি। পুরোপুরি ডুবে যাওয়া থেকে বাঁচাতেই তো নিজেকে আরো শক্ত করেছি, নিজেকে ধমকেছি, তোমাকে কথা শুনিয়েছি, যেতে কিছুই হয়নি জানো। আরো বেশি করে ডুবে গেলাম। কখন যে ডুবে মরেছি বুঝতেই পারিনি। রায়ান বিস্মিত চোখে নবনীকে দেখছে। এই আবেগপ্রবণ নবনীকে চেনে না ও। তবে ফিরিয়ে দিয়েছিলে কেন? ভয়। কিসের ভয়? ভালোবাসা পেয়ে হারানোর ভয়। না পেলে যতটা কষ্ট হয়, পেয়ে হারিয়ে ফেলে ভেতরটা গুড়িয়ে যায়। আরেকবার ভেঙে যাওয়ার শক্তি আমার ছিল না রায়ান, এখনো নেই। আমরা দুজনই যদি দুজনকে ভালোবাসি, তবে হারানোর ভয় অমূলক নয়। দুদিকে মাথা নাড়ায় নবনী। আমি ছাড়া বাবার পুরো পৃথিবীটা একেবারেই শূন্য। এক অসীম একাকিত্বের বোঝা বাবাকে কি করে চাপিয়ে দিতাম বলো তো? আমি তোমাকে কোনোদিনও প্রেশার দেব না নবনী। তুমি তো ভালো কেন রায়ান? এটা কি আমাকে অপ্রস্তুত করার জন্য বললে? না, মন থেকে বলেছি। বাবার পরে আমার দেখা শুদ্ধতম মানুষ তুমি। আমি আঙ্কেল আর তোমার পৃথিবীর ছোট্ট একটা অংশ হতে চাই নবনী। তুমি আসলেই পাগল। তুমি তো আমার পৃথিবীর বাসিন্দা সেই কবেই হয়ে গেছো, নয়তো আজকের রাতটাই তো আসতো না জীবনে। রায়ানের নাক টিপে কথাটা বলল নবনী। রায়ান হেসে ফেলল। আমি মনে হয় সত্যি পাগল, তোমার সাথে কথা বলতে গেলেই এমন বুদ্ধুর মতো কথা বলে ফেলি। এই কথায় নবনীও হেসে ফেলল। নবনী, তুমি আমার জীবনের লেডি উইথ দ্য ল্যাম্প। আমার ঘুটঘুটি হৃদয়কে আলোকিত করেছ তুমি, নয়তো সেই আধারেই নিজের সমাধি হয়ে যেত।
নবনী ওর হাতটা বাড়িয়ে দিল রায়ানের দিকে। হাতটা ধরে রায়ান মনে অদ্ভুত এক প্রশান্তি পেল। এটা তো শুধু হাত নয়, এটা একটা আহ্বান, পুরো মানুষটাকে নিজের জীবনে আষ্টে পৃষ্ঠে বাঁধার আহ্বান। ভালোবাসার কাঙালপনা এবার তবে সত্যি ঘুচল ওর। এই হাত কখনো ছাড়বে না তো রায়ান? নিঃশ্বাস থাকতে তো নয়, এতটা দুঃসাহস আমার নেই নবনী। রায়ানের গলায় দৃঢ় প্রত্যয়। ছাড়লে কিন্তু আমি সত্যিই মরে যাব রায়ান। নবনীর হাতটা আরো কাছে টেনে নিজের হৃৎপিণ্ডের ওপরে রাখলো রায়ান। এই হাতটা ছাড়ার আগে যেন আমার এই হৃদযন্ত্র বিকল হয়ে যায়। নবনী ওর হাতটা দিয়ে রায়ানের মুখ চেপে ধরল। আজকের রাতটা অনেক কাঙ্ক্ষিত একটা রাত, ভালোবাসার রাত। আজকের রাতে এসব অলক্ষণে কথা বলতে নেই। গভীর আবেগে কথাটা বলল নবনী। দুই জোড়া সজল চোখে অশ্রুর ভিড়, আনন্দ অশ্রু। চোখে থাকলো সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি। বলা না বলা কথাটা যেন ভাষা খুঁজে ফিরছিল। জানালার পর্দা সরিয়ে দিল নবনী। জানালা গলে আধখানা চাঁদ পুরোটাই যেন ঢুকে পড়েছে এই ঘরে। কি অদ্ভুত সুন্দর ভালোবাসার ঘর। রুমুর সময়টা বেশ কাটছে ভীষণ ব্যস্ততায়। সারাদিন ব্যবসার সাথে ছেলেদের সামলাতে এখন হিমশিম খেতে হচ্ছে। ঝুমু চলে গিয়েছিল মৃদুলের সাথে ওর কর্মস্থলে, কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় রুমু ওকে নিয়ে এসেছে। মা নেই তাতে মায়ের দায়িত্বে হেলাফেলা করতে চায় না ও। মৃদুল আপাতত ছুটি পায়নি বলে ঝুমুকে রেখে আবার চলে গেছে, কিন্তু বেচারা সারাদিন একটু ফাঁক পেলেই ফোন করেছে। ঝুমু ঘুমিয়ে থাকলে রুমু ফোন ধরে ওকে আপডেট জানাচ্ছে। বোনের জন্য ছেলেটার উদ্বেগ দেখতে ওর বড় ভালো লাগে। প্রতি বৃহস্পতিবার রাতে মৃদুল আসে, শনিবার রাতে আবার বেরিয়ে যায়। যতক্ষণ থাকে সারাক্ষণ মেয়েটার খেয়াল রাখে। অনেকটা মুটিয়ে গেছে, কিন্তু তবুও মৃদুলের চোখে যেন এভাবেও সুন্দর লাগছে ওকে। ভালোবাসার চোখে দেখলে সবই সুন্দর দেখায়। নতুন প্রাণের অপেক্ষায় প্রহর গুনছে ওরা। ঝুমুর উপলব্ধি খারাপ সময় জীবনে আসে বলে সুখগুলো এত সুন্দর হয়ে ধরা দেয়। নাইম যখন পেটে ছিল সাফায়েত তখন কেমন দূরে দূরে থাকতো। উল্টো কত রকম অভিযোগ ছিল ওর। সেখানে কোন আশায় আরো সময় কাটিয়েছিল ও। এখন আর আক্ষেপ হয় না ওর। আল্লাহ সবাইকে তার কাজের উত্তম প্রতিদান দেন, সাফায়েতকেও হয়তো দিয়েছেন। এই তো সেদিন ওর শাশুড়ির সাথে দেখা হয়েছিল। তিনি বললেন সাফায়েতের নাকি চাকরি চলে গেছে, হন্যে হয়ে নতুন চাকরি খুঁজছে, হয়তো পেয়েও যাবে। কিন্তু রিতার বিয়ে হয়ে গেছে অন্য একজনের সাথে। তবে রুমু মন থেকে সাফায়েতের খারাপ চায় না। এসবও স্পর্শ করেনি ওকে, শুধু শুনে গেল কেবল। তিনি আজ আরেকবার রুমুকে আশীর্বাদ করে বিদায় নিলেন। নাতিদের বুকে চেপে আদর করলেন, এরপর কেঁদে বিদায় নিলেন। ওনার জন্যই কেবল মন কেমন করে ওর, এছাড়া আর কোনো পিছু টান নেই। এখন সবাইকে নিয়েই রুমু সুখী, ভীষণ সুখী। সবসময় মানুষ যেভাবে জীবনকে সাজাতে চায় সেভাবে হয় না। ছক কেটে হিসেব কষে জীবন চলে না, চলে নিজের নিয়মে, নিজের বানানো ছকে। রায়ান চেয়েছিল দেশে শিফট করবে, কিন্তু প্রায় মাসখানেক সব পর্যবেক্ষণ করে বুঝতে পারলো ফটোগ্রাফিতে বাংলাদেশে কিছু করার খুব একটা সুযোগ নেই। প্রফেশনাল ফটোগ্রাফারের অবস্থা খুব নাজুক। এখানে কোনো একটা প্রফেশনের পাশাপাশি লোকে এটা করে। খুব অল্প কয়েকজন আছে যারা সত্যিকার অর্থে জীবিকা নির্বাহ করছে, কিন্তু তাদের সংখ্যা হাতে গোনা। রায়ান মনে মনে দমে গেল। নবনীকে এখানে রেখেই ফিরতে হবে ওকে। নবনীর কষ্ট হলেও মেনে নিল এটা। রায়ান ওর সমস্যা মেনে নিয়েছে, ও কেন পারবে না? আফজাল সাহেবকে নবনী বলল ও আরো কিছুদিন দেশে থাকতে চায়, মাস দুয়েক পরে যাবে। তিনি এটাতে খুব একটা আপত্তি করলেন না। ভীষণ ভগ্ন মনোরথে রায়ান ফিরে গেল ওর কর্মস্থলে। আর শুরু হলো অপেক্ষার প্রহর, আবার কবে মিলবে তার জন্য। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে কোথাও মান অভিমানের পালাও জমে। সময়ের চাকা ঘোরে, সাথে দূরত্ব বাড়ে। লং ডিস্টেন্স রিলেশনশিপ মেইনটেইন করা আসলেই কঠিন। যতটা সহজে বলেছিল ওরা, দেখা গেল এটা ততটা সহজ নয়। দুজনেই কর্মব্যস্ত মানুষ, সাথে সময়ের পার্থক্য মিলিয়ে পর্যাপ্ত কথা হতো না। রায়ানের কাছে তো টাইম লিমিটও নেই সেভাবে। প্রায় মাস 6 কাটার পরেই হাঁপিয়ে গেল রায়ান। ওর মনে হতে থাকে পেয়েও বুঝি পাওয়া হয়নি। নবনীকে কিছুটা সময়ের জন্য হলেও খুব করে কাছের থেকে দেখতে ইচ্ছে হয় ওর। এটা কি অন্যায় চাওয়া? কিন্তু ও কষ্ট পাবে বলে কখনো বলা হয় না। কাছে পেয়েও কয়েক সিন্ধু দূরত্ব ওদের মধ্যে। দুজনেই দুজনের কাছে সিন্ধু পারের মানুষ, কয়েক সিন্ধু। ওদিকে ও মুখে ফুটে না বললেও নবনী এটা বেশ ভালোই বুঝতে পারে। মাঝে মাঝে মনে হয় আগেই তো ভালো ছিল, এ কোন দোটানায় পড়লো। আফজাল সাহেব ভালো বুঝতে পারেন তার জন্যই নবনীর এই অসংলগ্ন আচরণ। তিনি একদিন মেয়েকে নিজের কাছে ডাকলেন। মা, সময় মানুষের চাওয়া পাওয়া বদলে দেয়। তোকে তো আমি বলেছিলাম আমার এখন একমাত্র চাওয়া তোর ভালো থাকা। ছেলেটাকে কেন শুধু শুধু কষ্ট দিচ্ছিস? নবনী জানে এখানে থাকলে বাবার অপরাধ বোধ
আরও বেড়ে যাবে ক্রমশ, তাই মনে মনে যাওয়াই ঠিক করলো। অনেক ভেবে রায়ানকে ফোন করে নিজের সিদ্ধান্ত জানালো ও। নবনী, আমি চাই না তুমি নিজের মনের বিরুদ্ধে কিছু করো। তুমি চাইলে বাবার সাথে আমি কথা বলি। না, আমি জানি তুমিও কষ্ট পাচ্ছ, ওইদিকে বাবাও কষ্ট পাচ্ছে, আর আমি মাঝে পিষ্ট হচ্ছি। আমি তো দুজনকেই ভালোবাসি। সবকিছু একসাথে কেন পাওয়া যায় না রায়ান? বহুদিন পর মেয়েটা আবার ভেঙে পড়ল, কিন্তু রায়ানের এখানে কি বা করার আছে? নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে ওর। সিদ্ধান্ত নেবার কিছুদিনের মধ্যে জানতে পারল নবনীর পিএইচডি এর জন্য যে অ্যাপ্লাই করা হয়েছিল সেটা গ্রান্টেড হয়েছে। মেয়ের জন্য ভীষণ গর্বিত হলেন তিনি। এবার তো ওর দোটানার সুযোগও থাকলো না। ডক্টরেট ডিগ্রি নেবার এত ভালো সুযোগটাও ওকে কেন যেন খুশি করতে পারলো না। কিছুদিনের মধ্যে রায়ান চলে এলো ওকে নিতে। রায়ানকে নিজের বাসা ছাড়তে হবে, কারণ নবনীর ইউনিভার্সিটি অন্য স্টেটে। বাবা, আপনি চলুন না আমাদের সাথে, আমরা সবাই মিলে ভীষণ ভালো থাকবো। রায়ান প্রস্তাব দিয়ে বসলো আফজাল সাহেবকে। না বাবা, তোমরা ভালো থাকো। এই বাসাটা আমার কতটা কাছের এটা আমি জানি। আমার জন্ম, শৈশব, কিশোর, তরুণ্য সব এখানেই কেটেছে। বাবা মায়ের স্মৃতি, অবনীর স্মৃতি, নবনীর ছেলেবেলা, এই সব ফেলে আমি কি করে চাই? তোমরা সুখী হও বাবা। আমার পাগলাটে রাগী মেয়েটাকে সুখী করো। তোমরা সুখে থাকো। আমার সমস্ত দোয়া তোমাদের জন্য থাকলো। রায়ান আর কথা বাড়ায়নি, কেবল মনে মনে বলেছে, আপনার পাগলাটে মেয়ের সুখের সাথে তো আমার সুখটাও জড়িয়ে আছে। ও না হাসলে আমিও তো হাসতে পারবো না। চলে যাবার দিন বাবা মেয়ে আকুল হয়ে কাঁদলো। আফজাল সাহেব নিজের ভেঙে পড়া চেহারাটাকে মেয়েকে দেখাতে চাননি, কিন্তু কি যে হয়ে গেল হঠাৎ নিজেকে কিছুতেই সামলাতে পারলেন না। মেয়েকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে ফেললেন। চামেলিকে হাজারটা জিনিস বুঝিয়ে দিল নবনী। যবে থেকে ঠিক হয়েছে ওর চলে যাবার কথা, তারপর থেকে চামেলিকে হাতে ধরে রান্না শিখিয়েছে। হাজারবার করে বাবার কোনটা লাগবে, কি খাবেন সব শিখিয়ে পড়িয়ে নিয়েছে। বাবাকে দিয়েছে হাজারটা উপদেশ। বাবা শোনো, ওষুধের কথা কিন্তু তুমি সবসময় ভুলে যাও। মাঝে মাঝে জর্দা দিয়ে পান খেয়ে ফেলো, এসব কিন্তু একদম করবে না। রাত তো জাগবেই না বলে দিলাম। সকালে উঠে নিয়ম করে হাঁটতে ভুলবে না। একসাথে এত কিছু বলে থামলো ও, কিছুটা থেমে বলল, আমি না ডাকলে তো তোমার ঘুম ভাঙে না। ঘুম ভেঙে আমার মুখ না দেখলে থাকতে পারবে তো বাবা? এবার বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল নবনী। আফজাল সাহেবও। বাবার বুকের কাছে শার্টের অংশ নোনা জলে ভিজে গেল। যাবার আগে আমায় কিছু বলবে না বাবা? পৃথিবী সব সুখ দিয়ে তোর ঘর ভরে যাক। আরো অনেক কিছু বলতে চাইছিলেন তিনি, কিন্তু মুখে আর কোনো কথা জোগালো না। এর চাইতে বেশি ভেঙে গেলে মেয়ের বিদায় কি করে দেখবেন? তাই আর কিছু বললেন না, কেবল মাথায় হাত বোলালেন স্নেহের, ভালোবাসার। ক্লাস, রিসার্চ ওয়ার্ক মিলিয়ে ব্যস্ত হয়ে গেল নবনী। কাজের ফাঁকে ফাঁকে বাবার সাথে ভিডিও চ্যাটিং চলে সবসময়। রায়ানও সারাদিন নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। রাতটুকু যেন ওদের ভালোবাসার সাক্ষী হয়ে আসে। সব অপূর্ণতা পেছনে ফেলে মিষ্টি একটা প্রশান্তির বাতাস বইয়ে দেয় ওদের জীবনে। প্রতি উইকেন্ডে আশরাফ সাহেব আসেন পুরো পরিবার নিয়ে, কোনোবার ওরাও যায়। এই নিয়েই সময় যাচ্ছে। নবনী এখন ওর স্বপ্নের ব্যাখ্যা খুঁজে পায়। রায়ানের হাত ধরে বাবার সঙ্গ ছাড়বে বলেই হয়তো অমন স্বপ্ন দেখত। মানুষকে বোধহয় অর্ধেক পৃথিবী নিয়ে বাঁচতে হয়। ওর পুরো পৃথিবীটা দুই টুকরো হয়ে সিন্ধুর এপার ওপার ছড়িয়ে আছে। চাইলেও সেটাকে একসাথে জুড়ে দেওয়া সম্ভব নয় ওর পক্ষে। সাথে বাবার গর্বের ডিগ্রিটা। দেখতে দেখতে 3 বছর কেটে গেছে। নবনী যাবার পর থেকেই আফজাল সাহেব যেন একটা কাঠের পুতুল। চারপাশে অথই শূন্যতা। শূন্যতার ভারে নুজ হয়ে যাচ্ছেন তিনি। মনে হয় চারপাশে কেউ নেই, কিছুই নেই, কেবল সিন্ধু সম শূন্যতা। দিনের বেশিরভাগ সময় কাটান নবনীর লাইব্রেরি ঘরে। নবনীর ছুঁয়ে দেয়া বইগুলোতে নিজের হাত বোলান। একটা পুরনো ড্রয়ার খুলে নবনীর ছেলেবেলাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। কি ছোট্ট জামা, জুতো, মেয়েটা কত বড় হয়ে গেল। চামেলি ভীষণ কষ্ট পায়। এসব হাসি খুশি মানুষটা কেমন বিষাদে ডুবে যান তাই ভেবে ওর চোখে জল নামে। চন্দ্র বাড়িটা মাতিয়ে রাখে। নবনী ছেলেবেলায় যেমন দুষ্টুমি করত, কিছুটা তেমনই মনে হয়। আফজাল সাহেবের মনে হয় বুঝি ছোট্ট নবনীর সামনে এসে দাঁড়িয়েছে। নিজের কষ্টকে কষ্ট মনে হয় না। যখন মেয়ের সুখে ঝলমলে মুখটা দেখেন, সাথে রায়ানের মুখটা, তার রাজকন্যাকে একটা যোগ্য রাজপুত্র দিতে পেরেছেন, এটাতেই তার সুখ। মাঝে 4 বার এসেছিল মেয়েটা, বারবার বলেছে আমার ডিগ্রিটা হয়ে যাক, এরপর কিন্তু আমি পাক্কা চলে আসব। ওনার মুখ তখন ছেলে মানুষই হাসিতে উদ্ভাসিত হয়। নিজের চোখটা মুছে নিলেন। মেয়ের কল দেবার সময় হয়ে গেছে। চোখে 1 ফোঁটা পানি দেখলে মেয়েটা সব ছেড়ে ছুটে আসবে। বাবা, তুমি আজকে হাঁটতে যাওনি? তোমার শরীর ঠিক আছে তো? আরে আমি একেবারে ঠিক আছি। তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি বাবা। তুমি সত্যি করে বলো না।
আরে পাগল মেয়ে, আমি সত্যিই ভালো আছি। রায়ান পাশ থেকে বলল, বাবা কিছুদিনের জন্য তো এসে ঘুরে যেতে পারেন, আপনারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে। যাবো বাবা, এক সময় ঠিক যাব। তুমি কিন্তু শরীরের উপর অনিয়ম করছো। তুই চিন্তা করিস না মা, চামেলি চন্দ্র ওরা কোনো অনিয়ম হতে দেয় না। চন্দ্রটা বড় হয়েছে তো, তোর মতো চোখ রাঙানো শিখে নিয়েছে। নবনী আবার কেঁদে বলল। রায়ান পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফোন রেখে রায়ানের বুক ভিজিয়ে দিল মেয়েটা। রায়ানের এমন এক পৃথিবী ভালোবাসা না পেলে ও বুঝি দম বন্ধ হয়ে মরে যেত। এই অদ্ভুত সুন্দর ভালো মানুষ ছেলেটা ওকে পরিপূর্ণ করেছে। সেদিন রায়ানকে করা প্রশ্নটা আবার করে বসে নবনী। আমার পৃথিবীটা অর্ধেক কেন রায়ান? বাবার কাছে গেলেও অর্ধেক, এখানেও অর্ধেক। আমার পুরো পৃথিবী কি একসাথে জুড়বে না কোনোদিন? রায়ান মনে মনে ঠিক করে রেখেছে নবনীর পিএইচডি শেষ হলেই দেশে ফিরবে। এখানকার আদলে একটা বড়সড় স্টুডিও বানিয়ে নিজেই সামর্থ্য থাকলে ততদিনে হয়তো কোনো আন্তর্জাতিক মানের ফটোগ্রাফিক ম্যাগাজিনও করে ফেলার চেষ্টা করবে। কষ্ট হলেও নবনীর টুকরো পৃথিবী আবার একসাথে জুড়বে ও, এটাই মনে মনে চাইল আল্লাহর কাছে। এই মেয়েটা ওর হৃদয় ভরিয়ে দিয়েছে ভালোবাসার প্রগাঢ়তায়, ওর সুখটাও তো দেখতে হবে ওকে। তবে এখনো নবনী ওকে কথা দিয়ে অপ্রতিভ করে দেয়। চোখ রাঙিয়ে যখন তাকায় অদ্ভুত একটা অনুভূতি হয়, আরো ভালোবাসা বেড়ে যায়। এই মেয়ের মনের অলিগলি এখনো পুরো চিনে উঠতে পারেনি, তবে এটাতে ওর আক্ষেপ নেই। কিছু কিছু হারেও প্রগাঢ় শান্তি মিশে থাকে।